আমার তারিন মা খুব ভালো রেজাল্ট করবে, দেখে নিও। তারিন প্রতি উত্তরে সৌজন্যবোধক হাসি দিল। তামজিদ এবার আগের ন্যায় বলে উঠল, তারিনের রেজাল্ট পাওয়ার পর আমি এখানের একটা ভালো কলেজে ওকে ভর্তি করাবো। ও পড়ালেখা করবে। কথাটা শোনা মাত্রই বর্ষা বেগমের মুখে অন্ধকার ছেকে গেল। মুখপানে একরাশ রাগ ও আক্রোশ ফুটে উঠল। তারিন সেদিকে তাকিয়ে ভয়ে ঠোক গিলল। তার মুখপানে স্পষ্ট যে সে কিছুতেই এটা মেনে নিবে না। শাশুড়ি হয়ে বর্ষা বেগম ছেলের বউয়ের হাতটা এত জোরে শক্ত করে চেপে ধরেছে যে তার হাতের নখ তারিনের হাতে বিঁধে যাচ্ছে। ব্যথায় তারিন একবার আর্তনাদ করে উঠল, তবুও ছাড়লেন না তিনি। রক্তিম চোখে তারিনের দিকে তাকিয়ে আছেন। সে চোখে তাকিয়ে তারিন খানিকটা ভয় পাচ্ছে ঠিকই, কিন্তু ঘাবড়ে যাচ্ছে না। তারিন এবার ব্যথাতুর স্বরে বলে উঠল, আম্মা আমার ব্যথা লাগছে। বর্ষা বেগম এবার গর্জে উঠলেন। গর্জন করে বললেন, লাগুক। তুমি কোন সাহসে আমার ছেলের কাছে পড়ালেখার আবদার করেছো? তামজিদ নিজের মায়ের এমন রূপ জন্মের পর কখনো দেখেনি। আজ চোখের সামনে দেখে বিশ্বাস করতে পারছে না। আমজাদ সাহেব স্ত্রীকে ধমকে বলে উঠলেন, কি করছো তাজার মা? পাগল হয়ে গেছো তুমি? তামজিদ এগিয়ে গেল, বর্ষা বেগমের উদ্দেশ্যে বলে উঠল, মা, তারিনের হাতটা ছাড়ো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বর্ষা বেগম এবার তামজিদের দিকে চোখ গরম করে তাকালেন। তর্জনী আঙ্গুল তামজিদের দিকে তাক করে উচ্চ স্বরে বললেন, চুপ, একদম চুপ। বইয়ের হয়ে কৈফিয়ত দিতে এসেছিস? তামজিদ সঙ্গে সঙ্গে জবাব দিল, মা, তুমি ভুল বুঝছো। শোনো, তুমি একটু শান্ত হও, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। বর্ষা বেগম পুনরায় চেঁচিয়ে বলে উঠলেন, কি বুঝাবি তুই আমাকে? আমাকে কি তোর অবুঝ মনে হয়? জ্ঞান নেই আমার? তোর থেকে জ্ঞান নিতে হবে? তারিন কিছু বলছে না, চুপচাপ দাঁড়িয়ে দেখছে সবটা। চোখের সামনে একটা মানুষের ভিন্ন রূপ ওকে ভাবাচ্ছে, ভীষণ গভীরভাবে ভাবছে কিছু। আমজাদ সাহেব এবার কঠিন স্বরে চেঁচিয়ে উঠলেন, বললেন, তাজার মা, বৌমার হাতটা ছাড়ো, নয়তো এত বছর বিবাহিত জীবনে আমি যে পাপটা করিনি তা আজ করতে বাধ্য হব। বর্ষা বেগম ঘুরে তাকালেন স্বামীর দিকে। তারিনকে ধরে রাখা হাতটা আলগা হয়ে এলো। অবিশ্বাস্য স্বরে জিজ্ঞাসা করলেন, কি বললে তুমি? আমজাদ সাহেব আগের ন্যায় কঠিন হয়ে জবাব দিলেন, একদম ঠিক বলেছি। কি করেছো তুমি এসব? বাড়ির বউয়ের গায়ে হাত দিচ্ছ? তুমি তো এমন ছিলে না তাজার মা। কি হয়েছে তোমার? তুমি তো সবসময় চাইতে মেয়েরা যেন নিজের পায়ে দাঁড়ায়, পড়ালেখা করে। তাহলে এখন কেন বাধা দিচ্ছ? দুদিন পর তুমি বাঁচবে কিনা তার গ্যারান্টি নেই, আর সেই তুমি এখন এত জোর কাটাচ্ছ। বর্ষা বেগম এবার ধপ করে দাঁড়ানো থেকে সোফায় বসে পড়ল। হু হু শব্দে কান্না করে উঠলেন। তার কান্না দেখে উপস্থিত সবাই হকচকিয়ে গেল। তারিন সবার আগে তার দিকে এগিয়ে গেলেন। বর্ষা বেগমের পাশে বসে নরম স্বরে জিজ্ঞাসা করলেন, আম্মা ঠিক আছেন আপনি? শরীর খারাপ লাগছে আপনার? তামজিদও ব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞাসা করলো। মা, ঠিক আছো তুমি? আমজাদ সাহেব রাগে চুপচাপ বসে আছেন, জিজ্ঞাসা করছেন না কিছু। কিছুক্ষণ নীরবতা ছেয়ে গেল পুরো ড্রয়িং রুমে। বর্ষা বেগম কাঁদতে কাঁদতে স্বামীর উদ্দেশ্যে বলতে লাগলেন, এই যে বললে না আমি 2 দিন বাঁচবো কিনা তার গ্যারান্টি নেই, এখানেই আমার সমস্যা। আমার শাশুড়ি মা মরে যাওয়ার সময় এই সংসারটা আমার হাতে তুলে দিয়ে গিয়েছিলেন। মাঝে কতগুলো বছর কেটে গেছে। আমি এই সংসার নিজের হাতে যত্ন করে গড়ে তুলেছি। এই সংসারের প্রত্যেকটা জিনিস আমার খুব যত্নে করে সাজানো। আমি মরে গেলে আমার সংসারটা যেন ভেসে না যায়, সেজন্য ছেলের জন্য একজন ঘরোয়া মেয়ে চেয়েছিলাম। আমার সংসারটা আমার মতো করে যত্ন করে আগলে রাখবে, এমন কাউকে চেয়েছিলাম। তারিনকে আমি এই জন্যই পছন্দ করে নিয়ে এসেছিলাম। আমি জানি তারিন বয়সে আমার ছেলের তুলনায় খুব ছোট, তাও নিয়ে এসেছিলাম কারণ ওর বাড়িতে গুছিয়ে কাজ করাটা আমার নজর কেড়েছিল। ওর মধ্যে আমি আমাকে দেখতে পেয়েছিলাম। এইটুকু বয়সী মেয়েটা সব কাজ কত সুন্দরভাবে গুছিয়ে করে সেটা নিজের চোখে দেখেছিলাম।
বলেই আমার ছেলের বউ করে এনেছি। বলেই থামলেন তিনি। আজকাল সে জোর খাটিয়ে কথা বলতে পারেন না, নিঃশ্বাস নিতেই বড্ড কষ্ট হয়। তারিন ছলছল চোখে বর্ষা বেগমের দিকে তাকিয়ে আছে। আমজাদ সাহেবের রাগ নিমেষে গলে পানি হয়ে গেল। তামজিদ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বর্ষা বেগম পুনরায় শক্তি সঞ্চয় করে বলে উঠল, এই শেষ সময় এসে আমার ছেলের থেকে তার ভালোবাসা কেড়ে নিয়েছি আমি। কিন্তু আমি কি করব বলো? দিশা আমার ছেলেকে ভালোবাসে, আমি মানছি, কিন্তু দিশা আমার সংসারকে ভালোবাসে না। আমার সংসারটা গুছিয়ে রাখতে পারতো না। আমি মরে গেলে আমার স্বামীকে দেখে শুনে রাখতো না। আমার ছেলে আর নিজেকে নিয়ে ব্যস্ত থাকতো। সব বিবাহিত নারীর জীবনে তার স্বামীর থেকে আপন আর কেউ নেই। আমি স্বার্থপরের মতো আমাদের কথাই ভেবেছি। আমি তো দিশাকে সুযোগ দিয়েছিলাম, ও সেই সুযোগ ফিরিয়ে দিয়েছে। আমি কি করতাম তাহলে? আমার স্বামী, ও তো বয়স হয়েছে, তাকে দেখতে তো কে বলো? আমার যত্নে গড়া সংসার এলোমেলো হয়ে যেত, যত্নে রাখা জিনিসপত্র ধুলো জমে যেত, শখের বাড়িটা দেওয়ালে শ্যাওলা জন্মাতো। তারিনের চোখের পানিগুলো এবার গাল বেয়ে গড়িয়ে পড়ল। তামজিদের চোখের কোনো অশ্রু সিক্ত। তারিন ভাবছে একজন নারীর সংসারের মায়ায় কতটা গভীরভাবে জড়িয়ে গেলে এমন করে ভাবতে পারে। বর্ষা বেগম এবার শক্ত স্বরে তারিনের উদ্দেশ্যে বললেন, তোমাকে আমি সাংসারিক মেয়ে ভেবে বাড়ির বউ করে এনেছিলাম, আর এখন তুমিও সেই একই পথে হাঁটছো। তাহলে দিশা দোষ করেছিল কোথায়? দিশাকে অপছন্দ করার এই একটাই কারণ ছিল আমার, আর কিছু না। তামজিদ এবার মুখ খুলল, বলল, মা, যে আমার জীবন থেকে হারিয়ে গেছে তাকে নিয়ে আমি আর ভাবতে চাই না। আমি এখানে তোমার দোষ দিচ্ছি না। দিশা আমার ভাগ্যে ছিল না, তাই উপরওয়ালা তাকে আমার জীবন থেকে কেড়ে নিয়েছেন। কিন্তু মা, তারিন কেমন সেটা তো তুমি আমার থেকে ভালো করে জানো। ওকে এই কয়েকদিনে আমি যেটুকু চিনেছি তাতে গ্যারান্টি দিয়ে বলতে পারি ও তোমার সংসারটা খুব যত্ন করে সামলে রাখবে। তুমি একবার ওকে সুযোগ দিয়েই দেখো, আমার বিশ্বাস ও পারবে। বর্ষা বেগম কিছুই বললেন না। আমজাদ সাহেব এতক্ষণ পর মুখ খুললেন, দৃঢ় কণ্ঠে বললেন, দেখো তাজের মা, আমাদের কার ভাগ্য কি আছে সেটা আমরা কেউ জানি না। তুমি শুধু এত কেন ভাবছো? আজকে বেঁচে আছি, কালকে নাও থাকতে পারি। ওপরওয়ালা তোমার আগে আমাকেও নিয়ে যেতে পারে। তাহলে কেন আমাকে নিয়ে এত পড়ে আছো? আমার ভাগ্যে যা আছে তাই হবে। দিশাকে বাড়ির বউ হিসেবে আমিও মানতে নারাজ ছিলাম, কিন্তু তারিন মা খুব ভালো। তুমি খাঁটি সোনা বেছে নিয়েছো তোমার ছেলের জন্য। সে তোমার সংসার কখনো অযত্নে রাখবে না। তারিন এবার বলে উঠল, আম্মা, না চাইলে আমি পড়বো না। তামজিদ বর্ষা বেগমের পায়ের কাছে গিয়ে হাঁটু ভেঙে বসলো। মায়ের হাত আঁকড়ে ধরে বলল, মা, আপু তো সংসার আর পড়ালেখা খুব সুন্দর করে সামলে নিয়েছিল। যখন ভুল করেছে আন্টি ওকে খুব সুন্দর করে শিখে নিয়েছিল। আপু নিজেও চাকরি করেছিল, এখন নিজের প্রয়োজনে ছেড়ে দিয়েছে। আমাদের সমাজে এমন হাজার হাজার মেয়ে আছে যারা ঘরে বাইরে খুব সুন্দর করে ব্যালেন্স রেখে চলছে। তারা সংসার সামলাচ্ছে, বাচ্চা সামলাচ্ছে, আবার চাকরিও করছে। মা, আমাদের দেশের নারীরা এখন অনেক এগিয়ে গেছে। তুমি শুধু তারিনের পড়ালেখাতে বাধা দিও না প্লিজ। তারিন পড়ালেখা ও বয়সে দুই জায়গায় আমার থেকে অনেক ছোট। আমার সাথে চলতে হলে আমার বউকেও তো যোগ্য হতে হবে। তুই চাও না তোমার ছেলের বউ ছেলের যোগ্য হয়ে উঠুক? বলো, চাও না? আমার সাথে বাইরে বের হলে যখন মানুষ তারিনের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করবে তখন তো আমার অপমান হবে। মা, আমি আমার ভালোবাসাকে হারিয়েছি, ধরে রাখতে পারিনি, কিন্তু এই মেয়েটার স্বপ্ন ভাঙতে চাই না। মা, অন্তত আমার বউকে আমার মনের মতো গড়ে তুলতে দাও প্লিজ। বর্ষা বেগম কিছুই বললেন না, উঠে দাঁড়ালেন, শক্ত কণ্ঠে বললেন, শুনে রেখো, যতই তোমরা আমাকে যা খুশি তাই বলো, আমি বেঁচে থাকতে কোনোদিন এই পারমিশন দিব না। বলেই তিনি নিজের রুমে চলে গেলেন। তারিন স্তব্ধ হয়ে বসে রইল, চোখ থেকে
অশ্রুপাত হচ্ছে। তামজিৎ আড়ালে সে চোখের পানি মুছে নিল। তামজিৎ অপরাধীর ন্যায় মাথা নিচু করে বসে আছে। আমজাদ সাহেব নিঃশব্দে উঠে চলে গেলেন। তারিন উঠে দাঁড়াতেই তামজিৎ অপরাধের স্বরে বলে উঠল, আমি আমার কথা রাখতে পারলাম না তারিন, আমাকে ক্ষমা করো। তারিন সঙ্গে সঙ্গে হাস্যোজ্জ্বল স্বরে বলে উঠল, আম্মাকে আমি রাজি করাবো, আর কি করে রাজি করাই সেটাই এবার দেখবেন। বলেই ঠোঁট টিপে হাসল। ওর মাথায় দুষ্টু বুদ্ধিরা হানা দিয়েছে। কি করে বাঁকা মানুষকে সোজা করতে হয় তা তারিন বেশ ভালো করেই জানে। তারিন রান্নাঘরে এসে কাপড়ের আঁচলটা কোমরে গুজে নিয়ে নিজে বলে উঠল, আম্মা, ছোট মরিচের ঝাল কত বেশি এবার দেখবেন। তামজিৎ তারিনের হাস্যোজ্জ্বল চেহারার পানে তাকিয়ে বোকা বনে গেল। এই তো মেয়েটার কাজ ছিল, এখনই আবার হাসছে, অদ্ভুত। মস্তিষ্ক প্রশ্ন করল, তারিন কি করে মাকে রাজি করাবে? গরম পানির মগটা হাতের থেকে ছিটকে পায়ের উপর পড়তেই তারিন যন্ত্রণায় চিৎকার করে উঠল। সকালে উঠে সবার জন্য নাস্তা বানাতে ব্যস্ত তারিন। আমজাদ সাহেব হাঁটতে বের হয়েছেন। বর্ষা বেগম নিজের রুমে আছেন। তারিনকে সাহায্য করার জন্য একজন পরিচারিকা রাখা হয়েছে। সেও তারিনের হাতে হাতে সব করে দিচ্ছিল। বর্ষা বেগম কাল থেকে তারিনের উপর রেগে আছেন, কথা বলছেন না কিছুতেই। তারিন যথাসাধ্য চেষ্টা করছে সবটা মানিয়ে নেওয়ার। তারিন বর্ষা বেগমের খাওয়ার জন্যই গরম পানি করে নিয়ে যাওয়ার জন্য রান্নাঘর থেকে বের হয়েছিল। হুট করে ফ্লোরে পা পিছলে গিয়ে হাত থেকে গ্লাসটা তারিনের পায়ের উপর পড়েছে। মুহূর্তেই কাচের গ্লাসটা ভেঙে কয়েক টুকরো হয়ে গেল। সেখান থেকে এক টুকরো কাঁচ পায়ের নখে বিঁধে গেল। পা মুহূর্তেই জ্বলে উঠল মারাত্মক যন্ত্রণায়। তারিনের চিৎকারে রান্নাঘর থেকে জাহেলা এগিয়ে আসলো। তারিনের পায়ের দিকে তাকিয়ে আটকে উঠলেন। চিৎকার করে বর্ষা বেগমের উদ্দেশ্যে বলে উঠলেন, হায় হায় রে খালা ভাইজান, তাড়াতাড়ি আহেন, দেখা যান কি সর্বনাশ হয়েছে। তারিন ব্যথা আর জ্বালা পোড়াতে নিচে বসে কাতরাচ্ছে। তামজিদের আজ কলেজে জয়েন করার দিন, সেজন্য রুমে রেডি হচ্ছিল। হঠাৎ করে জাহেলার চিৎকার শুনে দৌড়ে এলো ড্রয়িং রুমে। তামজিদের পিছু পিছু বর্ষা বেগমও ছুটে এলেন। তারিনের অবস্থা দেখে দুজনেই একসাথে চিৎকার করে উঠল। তামজিদ তাড়াতাড়ি তারিনকে ধরে ওঠালো, অতি সাবধানে সোফায় নিয়ে গিয়ে বসালো। জাহেলাকে আদেশ করলো, আপা, তাড়াতাড়ি আগে বরফ নিয়ে আসুন। আমার রুমের ড্রেসিং টেবিলের উপর থেকে ফার্স্ট এইড বক্সটাও নিয়ে আসবেন। জাহেলা আদেশ পেয়ে সেদিকে ছুটল। তামজিদ দৌড়ে গিয়ে পানির জগ এনে তারিনের পায়ে পানি ঢালতে লাগলো। তারিন নিঃশব্দে কাছে। নিজের বাড়ি হলে এতক্ষণে বিলাপ পেরে কাঁদা শুরু করে দিত। এখানে লজ্জায় চুপচাপ কাছে, কিছুই বলছে না। বর্ষা বেগম তারিনের পাশে বসলেন। শাশুড়ির স্বরে বলে উঠলেন, কি করে হলো এসব? দেখে কাজ করবে না? এইটুকু একটা মেয়ে, এত কাজ করতে হবে কেন? আমি এখনো বেঁচে আছি তো, আল্লাহ আমাকে এখনো অনেক সুস্থ রাখছে। কি অবস্থা হয়েছে আল্লাহ মাবুদ। তারিন এবার শব্দ করে কেঁদে উঠলেন। বর্ষা বেগম যত্ন করে তারিনকে নিজের বুকের ভেতর আঁকড়ে ধরলেন। তারিনের মাথায় হাত বুলিয়ে বলে উঠলেন, কাঁদে না মা, একটু সহ্য করো, এখনই ঠিক হয়ে যাবে। জাহেলা বরফ নিয়ে আসতেই তামজিদ তারিনের পায়ে বরফের টুকরো ঘষতে লাগলো। বর্ষা বেগম তামজিদের উদ্দেশ্যে বলে উঠলেন, তাজ, তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে চল। পায়ে রক্ত পড়া তো থামছে না, সেলাই লাগবে নাকি? তামজিদ ওর মাকে অভয় বাণীতে বলে উঠল, চিন্তা করো না মা, সেলাই লাগবে না, রোগ কমে যাবে, একটু ধৈর্য ধরো। তারপর তারিনের উদ্দেশ্যে শান্ত বাক্যে বলে উঠল, একটু সহ্য করে নাও প্লিজ। তারিন কাঁদছে, কোনো কথা বলছে না। গরম পানিটা ফুটন্ত না হলেও মোটামুটি বেশ গরম ছিল। পা সম্পূর্ণ লাল হয়ে উঠেছে আস্তে আস্তে। রক্ত পড়াটা কমতে শুরু করেছে কিছুটা। তামজিদ কাটা জায়গায় যত্ন সহকারে
অ্যান্টিবায়োটিক মলম লাগাতেই তারিন পাশ সরিয়ে নিল। ব্যথাতুর স্বরে বলে উঠল, মাস্টার মশাই জ্বলছে, আর দিয়েন না। বর্ষা বেগমের চোখের কোণেও পানি জমেছে। মেয়েটার চেহারাও ব্যথাতে লাল হয়ে গেছে। তামজিৎ তারিনের দিকে তাকিয়ে আলতো বাক্যে বলল, একটু সহ্য করো প্লিজ, এক্ষুনি সেরে যাবে।